যে স্ত্রীকে অটোরিকশা চালিয়ে শিক্ষিকা বানিয়ে দিল, সেই স্ত্রী সকলের সামনে স্কুলে তার স্বামীকে অপমানিত করল, এবং তারপর যা ঘটল তা অকল্পনীয়। বন্ধুরা, এটি রাজস্থানের জয়পুর শহরের একটি বাস্তব ঘটনা, যেখানে একটি ছোট্ট পাড়ায় বাস করা রাজেশ নামক এক ব্যক্তি তার নিজস্ব পরিশ্রমের দিয়ে স্বপ্ন সাজাচ্ছিল। তার কাছে না ছিল কোনো বড় ডিগ্রি, না ছিল প্রচুর অর্থ, না কোনো বাহ্যিক সহায়তা, কিন্তু তার কাছে একটি জিনিস ছিল, তার স্ত্রী প্রিয়াকে কিছু একটা করে তুলে দেখার অটুট দৃঢ়তা। ভোর 4টের সময় রাজেশ উঠে পড়ত। শীতকাল হোক, বর্ষাকাল হোক বা তীব্র গ্রীষ্মকাল, সে কোনো অভিযোগ না করে কলের ঠান্ডা জলে স্নান সেরে নিত, ঈশ্বরের সামনে হাত জোড় করে প্রণাম করত এবং আস্তে আস্তে তার ঘুমন্ত স্ত্রীকে নিহারত। প্রিয়া গভীর নিদ্রায় থাকত, তার মুখে শান্তির ছোঁয়া থাকত, এবং এই শান্তিই ছিল রাজেশের প্রেরণা। সে নীরবে ঘর থেকে বেরিয়ে যেত, যাতে প্রিয়ার ঘুম না ভেঙে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা তার পুরনো সবুজ হলুদ রিকশাটা যেন তার জন্য অপেক্ষা করত। সেই রিকশাই ছিল তার স্বপ্নের সঙ্গী, আবার সেটাই তার দায়িত্বের কারণও। রাজেশ সারাদিন যাত্রী নিয়ে যাতায়াত করত, ট্রাফিক পুলিশের তিরস্কার শুনত, কখনো কখনো কোনো দোষ ছাড়াই জরিমানা দিত, কিন্তু তার মুখে কোনো অসন্তোষ দেখা যেত না। যখন কেউ জিজ্ঞাসা করত এত কষ্টের কারণ কি, তখন সে হাসি মুখে শুধু একটি কথা বলতো, আমার স্ত্রী শিক্ষিকা হবে, ব্যাস এটাই তার জন্য। বাড়ি ফেরার পথে সে প্রায়ই স্টেশন রোড থেকে পুরনো বই কিনে আনত, কখনো নোট, কখনো গাইড বুক, কখনো মডেল প্রশ্নপত্র। সে নিজে লেখাপড়া করতে পারত না, কিন্তু তার জানা ছিল যে অধ্যয়নের জন্য কি দরকার। বাড়িতে পৌঁছনোর সাথে সাথে সে সবার আগে জিজ্ঞাসা করত, প্রিয়া, আজ কি অধ্যয়ন করলে তুমি? প্রিয়া প্রথমে তো ভালোবাসা দিয়ে বলতো, তারপর আস্তে আস্তে তার মধ্যেও আত্মবিশ্বাস জন্মাতে শুরু করল। তার মনে হতে লাগল যে সে এখন রাজেশের চেয়ে বেশি বুদ্ধিমতী। কিন্তু রাজেশ এই বিষয়ে খুশিই হতো, দুঃখ পেত না। রাপে যখন প্রিয়া পড়ত, রাজেশ নীরবে পাশে বসে পাখা দিয়ে হাওয়া করত, যাতে বিদ্যুৎ চলে গেলেও তার অসুবিধা না হয়। অনেক সময় সে নিজে না খেয়ে শুয়ে পড়ত, কিন্তু প্রিয়ার জন্য দুধ অবশ্যই নিয়ে আসত। এক রাতে প্রিয়া জিজ্ঞাসা করল, তুমি খাবার কেন খাচ্ছ না? রাজেশ হাসতে হাসতে বলল, আজ বেশি যাত্রী পাইনি, পেট ভরা আছে। কিন্তু সত্যটি ছিল এই যে সে সারাদিন শুধু 2টো বিস্কুট খেয়েছিল। সময় পার হয়ে গেল, প্রিয়ার পরিশ্রম ফল দিল, সে শিক্ষিকা হওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। যেদিন নিয়োগপত্র এলো, সেদিন রাজেশের চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল গর্ব। সে পাড়ায় মিষ্টি বিতরণ করল। লোকজন বলল, আরে রাজেশ, তুমি তো ভাগ্যবান হয়ে গেলে, তোমার স্ত্রী সরকারি শিক্ষিকা হয়ে গেল। রাজেশ বুক ফুলিয়ে শুধু এতটুকু বলতো, আমার না, এটা আমাদের পরিবারের বিজয়। কয়েক মাস পর জয়পুরেরই একটা বড় সরকারি স্কুলে প্রিয়ার পোস্টিং হয়ে গেল। এখন তার জীবন পরিবর্তন হতে শুরু করল। প্রতিদিন শাড়ি, ফাইল, পরিচয়পত্র, স্টাফরুম মিটিং, সবকিছু নতুন ছিল। আগে যে মেয়েটি সাইকেল নিয়ে কোচিংয়ে যেত, এখন সেই রিকশা করে স্কুলে যেত। আর সেই রিকশাটাও অন্য কারো হতো, কারণ নিজের স্বামীর রিকশা তার পছন্দ ছিল না। আস্তে আস্তে প্রিয়ার কাছে রাজেশের সাধারণ জীবন বোঝা মনে হতে লাগল। তার মনে হতো, লোকজন তার সম্পর্কে কী ভাববে যদি তারা জানতে পারে যে তার স্বামী একজন রিকশা চালক। একদিন সে স্পষ্ট ভাষায় বলে দিল, রাজেশ, তুমি আমাকে স্কুলে ছেড়ে যেও না, আমি নিজেই যাব। রাজেশ কারণ জিজ্ঞাসা করল না, সে শুধু মাথা নাড়াল। তার মনে হল হয়তো সে তাকে কষ্ট দিতে চাচ্ছে না। কিন্তু সত্যটি অন্য ছিল। স্কুলের বাকি শিক্ষকরা বড় পরিবারের ছিল, কারো স্বামী ইঞ্জিনিয়ার, কারো ব্যাংক ম্যানেজার, কারো সরকারি অফিসার। যখন তারা নিজেদের পরিবার নিয়ে আলোচনা করত, প্রিয়া চুপ হয়ে যেত। নিজের স্বামীর পেশা বলতে তার লজ্জা লাগতে শুরু করল। এরই মাঝে স্কুলের সিনিয়র শিক্ষক অভিজিৎ স্যারের দৃষ্টি তার ওপর পড়ল। সে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, বড় বড় অফিসারদের সাথে পরিচয় ছিল, আর স্কুলেও তার প্রভাব চলত। সে প্রায়ই প্রিয়ার প্রশংসা করত, আপনি অনেক প্রতিভাবান, আপনি চাইলে অনেক দূর যেতে পারেন। আস্তে আস্তে প্রিয়ার কাছে তার কথাগুলো ভালো লাগতে শুরু করল। সে অনুভব করতে শুরু করল যে সে এখন রাজেশের চেয়ে অনেক ভালো জীবনের উপযুক্ত। ঘরে তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করল। সে রাজেশের সাথে কম কথা বলত, ফোনে বেশি থাকত, আর প্রায়ই বিরক্ত হয়ে যেত। রাজেশ সব বুঝতে পারছিল, কিন্তু উপেক্ষা করছিল। তার মনে হতো হয়তো নতুন চাকরির চাপ হবে। এক সন্ধ্যায় রাজেশ সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরল তো দেখল প্রিয়া ফোনে কারো সাথে হাসাহাসি করে কথা বলছে। তাকে দেখে সে তৎক্ষণাৎ ফোন কেটে দিল। রাজেশ হাসি দিয়ে জিজ্ঞাসা করল, আজ খুব আনন্দিত মনে হচ্ছে, কোনো ভালো সংবাদ?
প্রিয়া ঠান্ডা গলায় বলল, স্কুলের বিষয়, তুমি বুঝবে না। এটা সেই প্রিয়াই ছিল যে আগে ছোটখাটো বিষয়ও তাকে জানাত। সেই রাতে রাজেশ অনেকক্ষণ পর্যন্ত ছাদে বসে রইল। নিচে রাস্তায় রিকশার শব্দ আসছিল, আর তার মনে হচ্ছিল যেন তার জীবনও সেই শব্দের মধ্যেই কোথাও হারিয়ে যাচ্ছে। কিন্তু সে নিজেকে বোঝাল, সব ঠিক হয়ে যাবে, শুধু সময়ের ব্যাপার। সে কি জানত যে সময় ঠিক হতে নয়, বরং সবকিছু কেড়ে নিতে আসছিল। কিছুদিন পর স্কুলে অভিভাবক মিটিং রাখা হলো। প্রিয়া স্পষ্ট বলে দিল যে রাজেশ যেন স্কুলে না আসে, আমি নিজেই সামলে নেব। সে বলল, কিন্তু সেই দিনই আরবের শরীর অসুস্থ হয়ে গেল, আর রাজেশকে তাকে আনতে স্কুলে যেতে হলো। পুরনো কাপড়, ক্লান্ত মুখ, ধুলোয় ভরা জুতো, সে সোজা স্কুলের গেটে পৌঁছল আর গার্ডকে বলল, আমি আরবের বাবা, তাকে নিতে এসেছি। গার্ড ভিতরে খবর পাঠালো। কয়েক মিনিটের মধ্যেই প্রিয়ার আগে গজগজ করতে করতে বাইরে এলো। গেট পর্যন্ত আসার পর কোনো কিছু না ভেবেচিন্তে সকলের সামনে চিৎকার করে বলল, তুমি এখানে কেন এসেছ? আমি বলেছিলাম না যে স্কুলে আসবে না? তার আওয়াজ এত জোরালো ছিল যে পাশে দাঁড়িয়ে থাকা শিশুরা, অভিভাবকরা আর গার্ড সবাই সেই দিকে তাকাতে লাগল। রাজেশ কয়েক মুহূর্তের জন্য বুঝতেই পারল না সে কি বলবে। সে আস্তে আস্তে বলল, আরবের শরীর খারাপ, তাকে নিতে এসেছি। কিন্তু প্রিয়ার রাগ কমার পরিবর্তে আরও বেড়ে গেল। সে গার্ডকে বলল, এদের বাইরে বের করো, এরা অনুমতি ছাড়া ভিতরে আসতে পারে না। রাজেশ কখনো স্বপ্নেও ভাবেনি যে তার স্ত্রী তার সাথে এভাবে অচেনা লোকের মতো ব্যবহার করবে। গার্ডও দ্বিধায় ছিল, কিন্তু ম্যাডামের নির্দেশ ছিল, তাই সে রাজেশকে গেট থেকে কিছুটা দূরে সরিয়ে দিল। রাজেশের চোখে লজ্জা, দুঃখ আর অসহায়ত্ব সব একসাথে জমা হয়ে এলো। এরই মাঝে আরফকে ক্লাস থেকে আনা হলো। শিশুটি জ্বরে পড়ছিল, আর নিজের বাবাকে দেখেই তার দিকে দৌড়ে গেল। কিন্তু প্রিয়া তার হাত ধরে ফেলল আর বলল, আস্তে চলো। রাজেশ ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু প্রিয়া ঝটকা দিয়ে থামিয়ে দিল, ছেলে দাও, আমি সামলে নেব। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের নজর রাজেশকে বিদ্ধ করছিল। কারো মুখে সহানুভূতি ছিল, কারো চোখে কৌতূহল, তো কারো চোখে ঘৃণা। রাজেশের মাথা নিজের অজান্তেই নিচু হয়ে গেল। সে শুধু এতটুকু বলতে পারল, আমি ওর বাবা, আমাকে ঘরে নিয়ে যেতে দাও। প্রিয়া ঠান্ডা গলায় বলল, ঘরে আমি নিয়ে যাব, তোমার প্রয়োজন নেই। এটা শোনা মাত্রই রাজেশ যেন ভিতর থেকে ভেঙে পড়ল। যে শিশুর জন্য সে দিনরাত পরিশ্রম করত, আজ সেই শিশুকে কোলে নেওয়ার অধিকারও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। অভিজিৎ স্যারও দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তার মুখে হালকা হাসি ছিল, যেন এই নাটকে তার কোনো আগ্রহ আছে। প্রিয়া তার দিকে তাকিয়ে নিজেকে আরও কঠোর করে নিল। হয়তো সে প্রমাণ করতে চাচ্ছিল যে সে এখন কারও ওপর নির্ভরশীল নয়। কিছুক্ষণ পরেই স্কুলের গাড়ি চলে এলো, আর প্রিয়া আরফকে নিয়ে তাতে বসে পড়ল। গাড়ির দরজা বন্ধ হওয়া মাত্রই আরফ পিছন ফিরে নিজের বাবাকে দেখল। তার চোখে ভয় আর প্রশ্ন দুটোই ছিল, কিন্তু গাড়ি চলতে শুরু করল, আর রাজেশ সেখানেই দাঁড়িয়ে রইল। সেই দিন রাজেশ অনেকক্ষণ পর্যন্ত স্কুলের বাইরে দাঁড়িয়ে রইল। তার মাথায় আসছিল না যে সে ঘরে যাবে কিনা। শেষমেশ সে আস্তে আস্তে নিজের রিকশার কাছে পৌঁছালো, ইঞ্জিন চালু করল, আর লক্ষ্যহীনভাবে রাস্তায় ঘুরতে থাকল। জয়পুরের ভিড়, হর্ন, ধোঁয়া সবকিছু আগের মতোই ছিল, কিন্তু তার ভিতরে সব বদলে গিয়েছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার পরিচয়ই কেড়ে নিয়েছে। সন্ধ্যা হতে হতে সে যখন বাড়ি পৌঁছল, মা জিজ্ঞাসা করলেন, আরফ কোথায়? রাজেশ শুধু এতটুকু বলল, প্রিয়া নিজের সাথে নিয়ে গেছে। মা সব বুঝে গেলেন। বৃদ্ধ চোখে জল চলে এলো, কিন্তু তিনি ছেলের সামনেই নিজেকে সামলে নিলেন। সারা রাত রাজেশ ঘুমাতে পারল না। তার কানে বারবার সেই কথাগুলোই বাজছিল, তুমি এখানে কেন এসেছ? তার মনে হচ্ছিল যেন প্রতিটি শব্দ তার হৃদয়ে পেরেকের মতো বিধে আছে। পরদিন থেকে সে প্রিয়াকে ফোন করাও বন্ধ করে দিল। ওদিকে প্রিয়াও কখনো খবর নেওয়ার চেষ্টা করেনি। কিছুদিন পর জানা গেল যে প্রিয়া সরকারি কোয়ার্টারে স্থানান্তরিত হয়ে গেছে, আর আরবও এখন সেখানেই থাকে। এই খবর রাজেশের জন্য দ্বিতীয় আঘাত ছিল। ঘর এখন আগের চেয়ে বেশি খালি মনে হতে লাগল। দেয়ালে টাঙানো আরবের ছবি, তার খেলনা, তার ছোট ছোট জিনিস, সবকিছু রাজেশকে প্রতি মুহূর্তে তার কথা মনে করিয়ে দিত। সে কাজে যেত, কিন্তু আগের মতো মন বসত না। অনেক সময় যাত্রী ডাকতে থাকত, আর সে শুনতেই পেত না। পাড়ার লোকজন নানা ধরনের কথা বলতে লাগল। কেউ বলতো চাকরি পেতেই স্ত্রী বদলে গেছে, কেউ বলতো আজকালকার মেয়েরা এমনই হয়। রাজেশ কাউকে উত্তর দিত না। তার এখন কাউকে কিছু বলারও ছিল না। তার ভিতরে শুধু একটা শূন্যতা রয়ে গিয়েছিল। কখনো কখনো সে রাতে আরবের পুরনো কাপড় বুকে জড়িয়ে ধরে বসে থাকত, যেন ওটাতেই তার পুরো পৃথিবী সীমাবদ্ধ হয়ে আছে।
ওদিকে প্রিয়ার জীবন দ্রুত পরিবর্তিত হচ্ছিল। নতুন লোকজন, নতুন পরিচয়, নতুন স্বপ্ন, আর সেই সব কিছুর মাঝে রাজেশের জন্য কোনো জায়গা বাকি ছিল না। অভিজিৎ স্যার এখন প্রায়ই তার ঘরে আসতে শুরু করেছিলেন। প্রতিবেশীরা সব দেখছিল, কিন্তু কারও কিছু বলার সাহস ছিল না। আরব আস্তে আস্তে চুপচাপ থাকতে লাগল। মায়ের নতুন ব্যবহার সে বুঝতে পারত না, কিন্তু সেই কিছু বলতেও পারত না। একদিন বাজারে হঠাৎ আরব তার দাদির মুখোমুখি হল। সে দৌড়ে গিয়ে তার গলায় ঝুলে পড়ল আর কাঁদতে লাগল। দাদি আদর করে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? আরব নিরীহের মতো বলল, দাদি, ঘরে একজন আঙ্কেল আসে। সে আম্মুর ওপর চিৎকার করে আর আমাকেও তিরস্কার করে। এটা শোনামাত্রই দাদির বুক কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ রাজেশকে ফোন করলেন আর সব জানালেন। ফোন শোনামাত্রই রাজেশের হাত কাঁপতে শুরু করল। তার মনে ভয়, রাগ আর সন্দেহ সব একসাথে জমা হয়ে এলো। সে ঠিক করে নিল যে এখন সে সত্য না জেনে ছাড়বে না। সেই রাতেই সে নীরবে প্রিয়ার কোয়ার্টারের দিকে রওনা হলো। কারণ এখন তাকে শুধু একটা কথাই জানতে হবে, তার স্ত্রী কি সত্যিই তার থেকে এত দূরে চলে গেছে যে ফিরে আসার আর কোনো আশাই বাকি নেই। যাই হোক বন্ধুরা, সেই অস্থিরতা নিয়ে রাজেশ রাতের অন্ধকারে প্রিয়ার সরকারি কোয়ার্টারের বাইরে পৌঁছালো। বুক এত জোরে ধরফর করছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। সে দূরে দাঁড়িয়ে ঘরের জানালার দিকে তাকালো। ভিতরে আলো জ্বলছিল আর পর্দার পেছনে দুটো ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। একটা ছায়া প্রিয়ার ছিল আর অন্যটি কোনো পুরুষের। রাজেশের পায়ের নিচের মাটি সরে গেল। কিছুক্ষণের জন্য তার শরীর অসাড় হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল আর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দাঁড়াল। ভিতর থেকে হাসির শব্দ আসছিল, সেই হাসি যা কখনো শুধু তার জন্য হতো। তার হাত কাঁপছিল, তবুও সে দরজায় হালকা আঘাত করল। ভিতরে হঠাৎ নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর দরজা খুলল আর সামনে যে দৃশ্য ছিল তা রাজেশের পুরো পৃথিবী উজাড় করে দিল। দরজায় প্রিয়া দাঁড়িয়েছিল আর তার পেছনে অভিজিৎ স্যার সোফায় আরাম করে বসেছিলেন। রুমে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়েছিল, যেন কোনো বিশেষ অতিথি এসেছে। রাজেশের চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। সে শুধু আস্তে গলায় জিজ্ঞাসা করল, এসব কি প্রিয়া? প্রিয়ার মুখে না ছিল লজ্জা, না ছিল ভয়, না ছিল অনুতাপ, বরং এক অদ্ভুত ঠান্ডা অহংকার ছিল। সে সরাসরি উত্তর দিল, তোমার এতে কি প্রয়োজন? রাজেশ ভাঙা গলায় বলল, আমি তোমার স্বামী আর আরবের বাবাও। এটা শোনামাত্রই প্রিয়া হেসে উঠল। সেই হাসি তীরের মতো তার বুকে বিঁধল। সে অবজ্ঞাভরা গলায় বলল, স্বামী? কিসের স্বামী? তুমি আমার যোগ্য কখনো ছিলে না। আমি তোমার সাথে থেকে শুধু নিজের সময় নষ্ট করেছি। রাজেশের জন্য এটা শোনা কোনো শাস্তির চেয়ে কম ছিল না। যে মেয়ের জন্য সে নিজের পুরো জীবন উজাড় করে দিয়েছিল, আজ সেই মেয়ে তাকে অযোগ্য বলছে। অভিজিৎ স্যার উঠে এসে রাজেশের সামনে দাঁড়ালেন আর আস্তে কিন্তু কঠোর গলায় বললেন, দেখুন, এখানে তামাশা করবেন না। যা বলার শান্তিতে বলুন আর চলে যান। তার চোখে ক্ষমতার দম্ভ স্পষ্ট ফুটে উঠছিল। রাজেশ তাকে উপেক্ষা করে শুধু প্রিয়ার উদ্দেশ্যে বলল, যদি তুমি খুশি না থাকতে তবে বলে দিতে, আমি নিজেই সরে যেতাম। কিন্তু এইভাবে প্রিয়ার মুখ কঠোর হয়ে গেল। সে ভিতর থেকে কিছু কাগজ এনে রাজেশের সামনে ছুঁড়ে দিল। তালাকের কাগজে সই করো আর আমার জীবন থেকে চিরকালের জন্য চলে যাও, সে ঠান্ডা গলায় বলল। রাজেশের হাত কাঁপতে লাগল। তার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। সে শেষবারের মতো প্রিয়ার দিকে তাকালো। হয়তো তার আশা ছিল যে সে থেমে যাবে, কিছু ভুলবে, কেঁদে ফেলবে, কিন্তু তার মুখে শুধু কঠোরতা ছিল। শেষ পর্যন্ত রাজেশ কাঁপতে থাকা হাতে কাগজে সই করে দিল। প্রতিটি স্বাক্ষরের সাথে তার হৃদয় ভেঙে চুরমার হচ্ছিল। সই করার পর সে কিছু না বলে ফিরে গেল। বাইরে বের হওয়া মাত্রই তার চোখ থেকে জল ঝরতে শুরু করল, কিন্তু সে পিছনে ফিরে তাকাল না। সে এখন সব বুঝতে পেরে গিয়েছিল। সে শুধু একটা সিঁড়ি ছিল যেটাতে চড়ে প্রিয়া নিজের গন্তব্যে পৌঁছেছে, আর তারপর তাকে পিছনে ফেলে দিয়েছে। সেই রাতে সে অনেকক্ষণ পর্যন্ত রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াল। বাড়ি পৌঁছাল তো মা তার মুখ দেখেই সব বুঝে গেলেন। তিনি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু ছেলের মাথায় হাত রাখলেন। সেই স্পর্শ রাজেশ সহ্য করতে পারল না, আর সে শিশুর মতো ফোপাতে ফোপাতে কাঁদতে লাগল। দিন পার হয়ে গেল, কিন্তু রাজেশের জীবন যেন থমকে গেল। আরফকে এখনও কখনো সখনো দেখা যেত, আর যখনই দেখা হতো তার চোখে আগের মতো সেই উজ্জ্বলতা থাকত না। ওদিকে প্রিয়ার জীবন বাইরের দিক থেকে চকচকে দেখাচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু বদলাতে চলেছিল। অভিজিৎ স্যার এখন পুরোপুরিভাবে তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। তিনি তাকে এমন কিছু কাজে জড়িয়ে ফেলেছিলেন যেখান থেকে বাঁচা সহজ ছিল না। একদিন তিনি প্রিয়াকে একটি খাম দিলেন আর বললেন, এটা সঠিক জায়গায় পৌঁছে দিও, তোমার লাভ হবে। প্রিয়া বুঝতে পারছিল যে এটা ঘুষের বিষয়, কিন্তু এখন সে সেই জালে ফেসে গেছে যেখান থেকে বের হওয়া কঠিন। আস্তে আস্তে সে ভয় আর চাপের মধ্যে বাঁচতে শুরু করল।
সে অনুভব করতে লাগল যে সে যে জীবনের জন্য সব কিছু ছেড়েছে সেটাই এখন তার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ওদিকে রাজেশ ঠিক করে নিয়েছিল যে এখন সে নিজের জীবন নতুন করে শুরু করবে। সে তার পুরনো স্বপ্নগুলোর কথা মনে করল, নিজের দায়িত্বগুলোর দিকে তাকাল আর নিজেকে সামলানোর চেষ্টা করল। তখনই ভাগ্য এমন এক দরজা খুলে দিল যার কথা সে কখনো কল্পনাও করেনি। কারণ কয়েকদিন পরেই ঘর পরিষ্কার করার সময় সে একটি পুরনো সিন্দুকে এমন কিছু কাগজ পেল। সেই সিন্দুক বহু বছর ধরে রুমের কোণায় পড়েছিল, যার ওপর ধুলোর মোটা স্তর জমে গিয়েছিল। রাজেশের মা বললেন যে এটা তার দাদার যুগের জিনিস, কখনো খোলা হয়নি। যখন সিন্দুক খোলা হলো তো তাতে পুরনো কাপড়, কিছু পিতলের পাত্র আর নিচে চাপা পড়া কাগজের এক গোছা পাওয়া গেল। রাজেশ অনিচ্ছা সত্ত্বেও কাগজগুলো হাতে নিল, কিন্তু যেমন যেমন সে সেগুলো পড়তে লাগল তার চোখ বড় হয়ে গেল। সেগুলো ছিল পুরনো জমির দলিল, শহরের বাইরের এলাকায় কয়েক বিঘা জমি যা এখন মূল্যবান এলাকায় পরিণত হয়েছে। প্রথমে তো তার বিশ্বাসই হল না। সে পাশের বাড়ির এক পরিচিত লোককে দেখালো, তারপর উকিলের কাছে গেল। সবাই একই কথা বলল, যদি এই কাগজ সঠিক হয় তবে তুমি কোটিপতি। এটা শুনে রাজেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার খুশির চেয়ে বেশি অবাক লাগছিল। যে মানুষের কাছে গতকাল পর্যন্ত ঘর চালানোর টাকা জোগাড় করা কঠিন ছিল, আজ তার সামনে নতুন জীবনের দরজা খুলে গেল। কিছু আইনি প্রক্রিয়ার পর জমি বিক্রি করে দেওয়া হলো, আর রাজেশের অ্যাকাউন্টে এত টাকা চলে এলো যে তার কয়েক প্রজন্ম অনায়াসে বেঁচে থাকতে পারবে। কিন্তু রাজেশ সেটা করল না, যা সাধারণত মানুষ করে। সে দামি গাড়ি কিনল না, নতুন ঘর নিল না, এমনকি কোনো লোক দেখানো কাজও করল না। সে সিদ্ধান্ত নিল যে সে নিজেকে বদলাবে, নিজের পরিচয় বদলাবে। তার সব সময় মনে হতো যে কম শিক্ষিত হওয়ার কারণেই মানুষ তাকে কম মূল্যায়ন করে। সে লেখাপড়া শুরু করে দিল, দিনে কাজ, রাতে লেখাপড়া। সেই লড়াই আবার ফিরে এলো, কিন্তু এবার লক্ষ্য আলাদা ছিল। মা তাকে দেখতেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যাতে এবার তার ছেলে ভেঙে না পড়ে। 2 বছর পর্যন্ত রাজেশ নিজেকে দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলল। বন্ধুদের সাথে দেখা করা বন্ধ, অপ্রয়োজনীয় কথা বন্ধ, শুধু বই আর পরিশ্রম। আস্তে আস্তে তার চিন্তা ভাবনা বদলাতে শুরু করল। আত্মবিশ্বাস ফিরে আসতে লাগল। যখন সে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হল আর সরকারি অফিসার হিসেবে নির্বাচিত হল, তখন পুরো পাড়ায় খুশির ঢেউ খেলে গেল। লোকজন অবাক হয়ে গেল, আরে এটা তো সেই রাজেশ যে রিকশা চালাত। এখন লোকজন তাকে সম্মান দিয়ে ডাকতে লাগল, বসার জায়গা দিত, পরামর্শ নিত। সেই সমাজই যা আগে তাকে অবহেলা করত, এখন তার প্রশংসা করে শেষ করতে পারত না। রাজেশের ভিতরে কোনো অহংকার আসেনি, কিন্তু একটা স্থিরতা অবশ্যই চলে এসেছিল। সে বুঝে নিয়েছিল যে মানুষের আসল দাম তার টাকা বা পদ দিয়ে নয়, বরং তার চরিত্র দিয়ে হয়। সে প্রায় চুপ থাকত, কাজ করত আর মায়ের সাথে সাধারণ জীবন কাটাত। আরবের কথা এখনও তাকে কষ্ট দিত, কিন্তু সে নিজেকে শক্ত বানিয়ে নিয়েছিল। তার আশা ছিল যে একদিন তার ছেলে নিজেই তার সাথে দেখা করতে আসবে। ওদিকে প্রিয়ার পৃথিবী দ্রুত ভেঙে পড়ছিল। অভিজিৎ স্যার তাকে যে পথে ঠেলে দিয়েছিলেন, এখন সেই পথই তার জন্য জাল হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা, ভুল কাজ, চাপ, সে চাইলেও পিছনে ফিরতে পারছিল না। একদিন অভিজিৎ স্যার তাকে হুমকি দিলেন, যদি তুমি আমার সঙ্গ ছাড়ো তবে সব কিছু ফাঁস করে দেব। প্রিয়া ভয় পেয়ে গেল, কারণ এখন তার হারানোর মতো সবকিছুই ছিল। কিন্তু যা হওয়ার তা হয়েই ছাড়ল। কিছু সময় পরেই একটি ভিডিও ভাইরাল হয়ে গেল, যাতে প্রিয়াকে ঘুষ নিতে স্পষ্ট দেখা যাচ্ছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। স্কুলে হুলুস্থুল পড়ে গেল। অফিসাররা তদন্ত বসালেন, আর দেখতে দেখতে তার চাকরি চলে গেল। মিডিয়া কর্মীরা ঘরের বাইরে জমা হতে লাগল। প্রতিবেশীরা তিরস্কার করতে লাগল। আত্মীয় স্বজনরা ফোন ধরা বন্ধ করে দিল। অভিজিৎ স্যার, যিনি তাকে এই নর্দমায় ঠেলে দিয়েছিলেন, তিনি নিজেই অদৃশ্য হয়ে গেলেন। এখন প্রিয়া একেবারে একা ছিল। তার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। যে লোকজন কখনো তার প্রশংসা করত, তারাই এখন তার থেকে দূরত্ব বজায় রাখছিল। আরবও ভয় আর লজ্জায় চুপচাপ থাকতে লাগল। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। রাতের ঘুম হারাম হয়ে গেল। স্বাস্থ্যের অবনতি হতে লাগল। সে এখন বুঝতে শুরু করল যে সে কি হারিয়েছে, এমন একজন মানুষকে যে কোনো শর্ত ছাড়াই তাকে ভালোবেসেছিল। শেষ পর্যন্ত একদিন সে সিদ্ধান্ত নিল যে সে রাজেশের কাছে যাবে। হয়তো সে তাকে ক্ষমা করে দেবে, হয়তো সবকিছু আবার ঠিক হয়ে যাবে।
অনেক সাহস সঞ্চয় করে সে রাজেশের বাড়ি পৌঁছল। দরজা খুলল তো সামনে সেই ঘর, সেই আঙিনা, সেই সরলতা, সবকিছু আগের মতোই ছিল, কিন্তু এখন সে নিজে আগের মতো ছিল না। রাজেশ দরজায় এলো আর তাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল। প্রিয়ার চোখে জল ছিল, আওয়াজ কাঁপছিল। সে আস্তে গলায় বলল, রাজেশ, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এটা সেই মেয়েই ছিল যে কখনো তাকে সকলের সামনে প্রত্যাখ্যান করেছিল। রাজেশ শান্ত দৃষ্টিতে তাকে দেখল। তার মুখে না ছিল রাগ, না ছিল খুশি, শুধু এক গভীর ক্লান্তি ছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর সে আস্তে আস্তে বলল, কিছু ভুল এমন হয় যা ক্ষমা তো করা যায়, কিন্তু ভোলা যায় না। রাজেশের এই কথা শুনে প্রিয়া যেন পাথরের মূর্তিতে পরিণত হল। তার আশা ছিল যে হয়তো রাজেশ তাকে জড়িয়ে ধরবে, তাকে সামলে নেবে, কিন্তু তার চোখে যে স্থিরতা ছিল তা স্পষ্ট জানিয়ে দিল যে এখন অনেক দেরি হয়ে গেছে। প্রিয়ার চোখ থেকে অনবরত জল পড়ছিল। সে কাঁপা গলায় বলল, আমি সব ছেড়ে দেব, শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি আবার সেই আগের প্রিয়া হয়ে যাব। কিন্তু রাজেশ আস্তে আস্তে মাথা নাড়াল। তার আওয়াজ খুব শান্ত ছিল, কিন্তু শব্দগুলো কোনো সিদ্ধান্তের মতো কঠোর ছিল। পুরনো জিনিস ফিরে আসে না প্রিয়া, আর যা ভেঙে যায় তা যদি জোড়াও লাগে তবুও আগের মতো হয় না। আঙিনায় দাঁড়িয়ে রাজেশের মাও সব শুনছিলেন। তার চোখে দয়া ছিল, কিন্তু তিনিও কিছু বললেন না। তিনি জানতেন যে এবারের সিদ্ধান্ত শুধু রাজেশের। আরফ দরজার পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। সে নিজের মাকে দেখতে চাচ্ছিল, তার কাছে দৌড়ে যেতে চাচ্ছিল, কিন্তু বাবার নীরবতা তাকে আটকে দিল। প্রিয়া ছেলের দিকে তাকাল তো তার মন আরও ভেঙে গেল। সে কয়েক কদম তার দিকে এগিয়ে গেল, কিন্তু আরব সেখানেই থমকে গেল। হয়তো সেও বুঝতে পারছিল না যে এখন কাকে আপন বলবে। প্রিয়া হাঁটুর ওপর ভর দিয়ে মাটিতে বসে পড়ল। সে প্রথমবার সত্যি সত্যি অনুভব করল যে সে কি হারিয়েছে। একটি ঘর, একটি পরিবার, এমন একজন মানুষ যে কোনো শর্ত ছাড়াই তাকে ভালোবাসত। কিন্তু অনুতাপের সময় পার হয়ে গিয়েছিল। রাজেশ দরজার চৌকাঠ ধরে ফেলল, যেন নিজেকে সামলাচ্ছে। সে আস্তে স্বরে বলল, তোমাকে ক্ষমা করলাম, কিন্তু আবার আপন করে নিতে পারব না। এখন তোমাকে নিজের জীবন নিজেকেই কাটাতে হবে। এটা শোনা মাত্রই প্রিয়ার শেষ আশাটুকুও ভেঙে গেল। সে আস্তে আস্তে উঠল, চোখের জল মুছল, আর কিছু না বলে ফিরে গেল। তার পদক্ষেপগুলো ভারী ছিল, যেন প্রতিটি কদম তাকে তার কৃতকর্মের শাস্তি দিচ্ছে। রাস্তায় বের হওয়া মাত্রই তার মনে হল যে পুরো পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এখন তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, কোনো আপনজন ছিল না। কয়েক মাসের মধ্যেই তার স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়ল। মানসিক চাপ, একাকিত্ব আর অনুতাপ তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। চিকিৎসা করানোর মতো কেউ ছিল না, দেখাশোনা করার মতোও কেউ ছিল না। একদিন খবর এলো যে প্রিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। এই খবর শুনে রাজেশ কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল। তার ভিতরে দয়া আর দুঃখ দুটোই জেগে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মা বললেন, যাই হোক, শেষ পর্যন্ত সে তো তোমার স্ত্রী ছিল, একবার দেখে এসো। অনেক ভাবার পর রাজেশ হাসপাতালে পৌঁছল। ওয়ার্ডে ঢোকা মাত্র এসে দেখল বিছানায় শুয়ে থাকা প্রিয়া এখন আর আগের মতো নেই। মুখ ফ্যাকাশে, চোখ গর্তে ঢোকে গেছে, শরীর দুর্বল, যেন জীবন আস্তে আস্তে তার সঙ্গ ছাড়ছে। প্রিয়া তাকে দেখল তো তার চোখে হালকা উজ্জ্বলতা এলো। ঠোঁট কাঁপছিল, যেন সে অনেক কিছু বলতে চায়। সে অনেক কষ্টে বলল, রাজেশ, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রাজেশের চোখও ভিজে এলো, কিন্তু সে নিজেকে কাঁদতে দিল না। সে শুধু এতটুকু বলল, এখন কিছু ভেবো না, আরাম করো। হয়তো এটা তার হৃদয়ের শেষ নরম কোণ ছিল, যা এখনও পুরোপুরি পাথর হয়ে যায়নি। কয়েকদিন পরই প্রিয়া এই পৃথিবী থেকে বিদায় নিল। তার শেষ সময়ে কোনো আপনজন সাথে ছিল না, শুধু সেই অনুতাপ ছাড়া যা শেষ পর্যন্ত তার সাথেই রইল। যখন এই খবর রাজেশের কাছে পৌঁছল, তখন সে দীর্ঘ সময় ধরে চুপচাপ বসে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু চোখে না বলা জল টলমল করছিল। সে আরাফকে নিজের কাছে ডাকল আর তাকে বুকে জড়িয়ে ধরল। প্রথমবার সে ছেলেকে শক্ত করে ধরে রাখল, যেন এখন তাকে আর কখনো হারাতে চায় না। সময় আস্তে আস্তে সামনে এগিয়ে গেল। রাজেশ তার ছেলের লালন-পালন পুরো ভালোবাসা আর দায়িত্ব নিয়ে করল। সে আরফকে সেটাই শেখালো যা সে জীবন থেকে শিখেছিল। মানুষের আসল পরিচয় তার পদ বা টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার আর তার সম্পর্ক দিয়ে হয়।
লোকজন আজও তার গল্প শোনে আর বলে যে ত্যাগ কখনো বৃথা যায় না, কিন্তু অহংকার সবসময় মানুষকে একা করে দেয়। জাইতুরের সেই রাস্তা, সেই ভিড়, সেই জীবন চলতে থাকল, কিন্তু রাজেশের ভিতরে এখন এক গভীর শান্তি ছিল। সে সবকিছু হারিয়েও অনেক কিছু পেয়ে গিয়েছিল, আত্মসম্মান, বোধ আর নিজের ছেলের সঙ্গ। আর হয়তো এটাই ছিল তার আসল জয়, কারণ শেষ পর্যন্ত মানুষকে নয় বরং তার কর্মকে মনে রাখা হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের আসল দাম তার পদ, টাকা বা বাইরের চাকচিক্য দিয়ে নয়, বরং তার ব্যবহার আর সম্পর্ক দিয়ে হয়। অহংকার আস্তে আস্তে মানুষকে নিজের মানুষদের থেকেই দূরে সরিয়ে দেয়, আর যখন সে নিজের ভুল বুঝতে পারে তখন প্রায়ই অনেক দেরি হয়ে যায়। সত্য, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস জীবনের সবচেয়ে বড় পুঁজি, যা হারিয়ে ফেলার পর যে কোনো সাফল্যই অসম্পূর্ণ থেকে যায়। ভুল সঙ্গ আর ভুল সিদ্ধান্ত কিছু সময়ের জন্য সহজ পথ দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই সবচেয়ে বড় পতন হয়ে দাঁড়ায়। অন্যদিকে যে মানুষ কঠিন সময়েও পরিশ্রম আর সততা ছাড়ে না, সে দেরিতে হলেও সম্মান আর প্রশান্তি অবশ্যই পায়। কিন্তু এখন আপনিই বলুন, যদি আপনি রাজেশের জায়গায় হতেন, তবে কি প্রিয়াকে আবার গ্রহণ করতেন, নাকি তার সিদ্ধান্ত সঠিক ছিল? আর যদি আপনি প্রিয়ার জায়গায় হতেন, তবে কি সাফল্য পাওয়ার পর নিজের জীবনসঙ্গীকে এইভাবে ভুলে যেতেন? নিজের মতামত অবশ্যই জানান, কারণ প্রতিটি মানুষের চিন্তাভাবনা আলাদা হয়, আর আপনার চিন্তা অন্য কারো জীবন বদলে দিতে পারে। যদি গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে এমন সত্য এবং মন ছুঁয়ে যাওয়া গল্প আপনাদের কাছে অনবরত পৌঁছাতে থাকে। দেখা হবে পরের গল্পে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।